আজকে এই বিজয় দিবসের মুহূর্তে আমরা এখানে বসেছি। বিজয় হয়েছে কি হয়নি এই প্রশ্ন এই জাতির সামনে বহু বছর ধরে আছে। আমরা এই অঞ্চলে একটা রাষ্ট্র গঠনের জন্য 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। আমি সেলিম ভাইয়ের সাথে একমত যে এই যুদ্ধটা শুধু 9 মাসের নয়, এটা বহু বছরের যুদ্ধ। 12 ভূঁইয়ারা যুদ্ধ করেছে দিল্লির দাসত্বের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে। এই অঞ্চলের মানুষ স্বাধীনতাকামী এবং 12 ভূঁইয়াদের বিদ্রোহ, সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিল এই অঞ্চলেই। তারপরে সাঁওতাল বিদ্রোহ, হাতিখাদা আন্দোলন, তেভাগা আন্দোলন, তারপরে ওহাবি আন্দোলন, শমশের গাজীর বিদ্রোহ। এই বিদ্রোহে এই দেশ, রক্তস্নাত বাংলাদেশ, বিদ্রোহের মধ্যে দিয়ে এই দেশ এগিয়ে গেছে। সিপাহী বিদ্রোহ, হ্যাঁ সিপাহী বিদ্রোহ বললাম, যে 1857 সালে সিপাহী বিদ্রোহ, এটিও এই অঞ্চলেই সংগঠিত হয়েছিল এবং ভারতবর্ষ পুরোপুরি ব্রিটিশের কারায়ত্ত হয়। এই সব 21-এর আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, 68-69-এর গণ আন্দোলন, স্বাধীনতা যুদ্ধের পরে এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে পরবর্তীকালে এই যে একটি অভ্যুত্থান হয়ে গেল। তো এগুলোর রাজনৈতিক চরিত্র, আদর্শগত ভিত্তি, অনেক বিষয় নিয়ে আমাদের দ্বিমত আছে, পক্ষ বিপক্ষ মতামত থাকাটাই স্বাভাবিক। তবে মুক্তিযুদ্ধ এটি আমাদের জীবনের শ্রেষ্ঠ ঘটনা, এই জাতির জীবনের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা। এবং এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম, এটি আমার অহংকার, এটি আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। এবং এই যুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে আমি এই অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়েছি। অসংখ্য যুদ্ধ, সেই তারানগর বাউল্লার যুদ্ধ, বাগমারা থানা দখল করে সেখানে স্বাধীনতার পতাকা উত্তোলন, শাহগুলার ট্রেন ফেলে দেওয়া, 97 জন পাকিস্তান আর্মি সেখানে মারা যায়, পাকিস্তান আর্মি। তো এরকম নৈদিঘির যুদ্ধ, অসংখ্য যুদ্ধ, সম্মুখ যুদ্ধ করেছি। 3 হাত 4 হাত দূরে পাকিস্তান আর্মির নৌকা, সেখানে গ্রেনেড ছুঁড়েছি। তো এরপরে পেলাম কি, সরাসরি কথা বলি, ঘুরিয়ে পিছিয়ে না বলে, অনেক দূর দিয়ে না বলে সরাসরি বলি যে এরপরে কি হলো, এরপরে পেলাম কি, এই প্রশ্ন, বা জাতি পেল কি? স্বাধীনতা নামক একটা শব্দ, মুক্তিযুদ্ধ নামক একটা শব্দ না। আমরা ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, শোষণমুক্ত বঞ্চনামুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটা অসাম্প্রদায়িক আদর্শভিত্তিক বাংলাদেশ। এই এশিয়ায় যুদ্ধের মাধ্যমে মুক্ত হয়েছে কেবলমাত্র কম্বোডিয়া, ভিয়েতনাম আর বাংলাদেশ। আর পৃথিবীর বুকে মধ্যবিত্ত শ্রেণী যুদ্ধ করে একটা রাষ্ট্র গঠন করতে পারে এই ইতিহাস নাই। মধ্যবিত্তের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র লুটেরা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্র চুরিচামারির রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রে প্রথা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাবে, ভেঙে খান হয়ে যাবে এবং কোনো কিছুই থাকবে না। মানুষ বিচার পাবে না, বিচারক ঘুষখোর, বিচারক দুর্নীতিবাজ, আমলারা লুটেরা। কয়েকদিন আগে একটা ভালো বক্তব্য আসছে, উর্দিপরা আমলা আর হচ্ছে সিভিল আমলা। তো আমার পাশে বসে আছেন আমার খুবই আপনজন, সেই জন্য সাহস করে বলছি, উর্দিপরা আমলাদেরও
যা কাণ্ড কারখানা দেখেছি এই দেশে, উর্দি নেই এখন অবশ্য উর্দি না। হেলাল মোর্শেদ ভাই আমার খুবই বলতে পারবো এই জন্য যে আমরা খুবই ঘনিষ্ঠ এক সময় ছিলাম, অনেকদিন পরে দেখা হচ্ছে, আপনার সুবাদে অনেকদিন পরে তার সাথে দেখা হচ্ছে। তো এই উর্দি পড়া আমলাদের অত্যাচার আর এই এমনি আমলাদের অত্যাচার, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, একটা রাহাজানি রাষ্ট্র চলছে বাংলাদেশ, এটা রাহাজানি। আমি দ্বিমত পোষণ করব না এমন একটা আলোচনা আমরা করছি, এখানে দ্বিমত পোষণ করার মানে এটা ঠিক হবে না, তবুও আমার কিছু দ্বিমত আছে, আমি ওইদিকে যাব না, দ্বিমতটা আমার হৃদয়ের ভিতরে রেখে দেব। তবে তাত্ত্বিক আলোচনার চাইতে আমি খুব সাদাসিধে কিছু আলোচনা করতে চাই। এখানে হেলাল মোর্শেদ ভাই আছেন, উনি তো মুক্তিযোদ্ধার চেয়ারম্যান ছিলেন। তো মুক্তিযোদ্ধা, এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, এই ভুয়া মুক্তিযোদ্ধা কেন হলো? একটা স্বাধীনতা সংগ্রামের পরে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা ভুয়া হবে, এটা কিভাবে হলো? আমার মুক্তিযুদ্ধের নৌকা ঠেলেছে যে ভোদল ফকির, ইসমাইল, জাকির, হাবো, যারা নিহত হয়েছে, আমার নৌকা ঠেলার জন্য নিহত হয়েছে, তাদের আমি মুক্তিযোদ্ধার তালিকায় ঢোকাতে পারিনি। আজকে এখান থেকে জানাচ্ছি আমার গ্রামের সেই নিপীড়িত পরিবারগুলোকে যে এটা আমার ব্যর্থতা। আমি মুক্তিযোদ্ধা হিসেবে, আমি মুক্তিযোদ্ধা, আমি বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিতে আমার ইতস্তত হয়। আমি প্রথম উত্তরবঙ্গে তাহিরপুর দখল করি, উত্তরবঙ্গে প্রথম তাহিরপুর দখল করি, ভবানীগঞ্জ দখল করি একই দিনে। এই হাবরাই সেদিন ছিল আমার সাথে, এরাই আমার নৌকা ঠেলেছে, কিন্তু এরা মুক্তিযোদ্ধা তালিকায় আসতে পারেনি। কেন পারেনি? এটার কারণ হচ্ছে যে সব কিছুর মধ্যেই স্বাধীনতা যুদ্ধের পরে যে আমি আশাহীন না, যার আশা নাই, যার স্বপ্ন নাই, সে লোক ব্যর্থ লোক। যে স্বপ্ন দেখে না নিজে, সে অন্যকে স্বপ্ন দেখাতে পারে না। যার আবেগ নাই, তার বিবেক নাই। আবেগ থাকা ভালো, পরিশীলিত আবেগ প্রয়োজন, আবার বেশি আবেগপ্রবণ হওয়াও ত্রুটিপূর্ণ, তাকে দিয়ে কিছু হয় না। আবেগ ছিল জন্যই তো মুক্তিযুদ্ধ করছি। তো আমি আবেগের কথাই বলছি, বিবেকের কথা বলছি, যে আমরা এদেশে ভুয়া মুক্তিযোদ্ধা করেছি, রাষ্ট্রশক্তি করেছে, তো এটার জবাব তো দিতে হবে। আমি থিওরিটিক্যাল আলোচনায় যেতে যাচ্ছি না। পিলখানা হত্যাকাণ্ড, কেউ বলে বিডিআর বিদ্রোহ, কেউ বলে এটা সেটা, অনেক কথা বলে। পিলখানা হত্যাকাণ্ড, এখানে 57 জন আর্মি অফিসার নিহত হয়েছে স্বাধীন বাংলাদেশে, এবং তারা চৌকুশ অফিসার, সেনাবাহিনীর ভালো অফিসার তারা। এটার বিচার আজও আমরা করতে পারিনি। আমি 16ই ডিসেম্বরকে বলছি, এটার বিচার কিন্তু হয়নি। আমি এই বিচার মানি না, এটা ভুয়া বিচার, আমি মানি না। আমি যেটা হয়েছে সেটা আপনি মানেন না? হ্যাঁ, যে বিচার হতে হবে এটা, কারণ এই দেশ স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে কারা ছিল এর সাথে জড়িত, পর্দার আড়ালে কারা ছিল, বাইরের শক্তি কারা ছিল, কারা আমাদের এই সব দেশপ্রেমিক, দেশের শ্রেষ্ঠ সন্তান বলা যায়, তাদেরকে এইভাবে নিহত করেছে, হত্যা করেছে, এটা এখনো প্রকাশ পায়নি, এটা প্রকাশ পেতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা দুর্বল, সীমান্ত হত্যাকাণ্ড চলছে, ভারতীয় আগ্রাসন এই দেশের উপরে নিয়মিত চলছে, খেলাধুলা চলছে। শনি রর এখানে ঘাঁটি আছে আমাদের সেনানিবাসে, বাইরে শুনতে পাই। তো স্বাধীন দেশ, আমি যে দেশটাকে স্বাধীন করলাম মুক্তিযুদ্ধে, বেঁচে আছি আমরা, হেলাল ভাই বেঁচে আছেন, আমি বেঁচে আছি। তো এই বেঁচে থাকা কি প্রকৃত মর্যাদা নিয়ে বেঁচে থাকা,
আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা, এটাই কি 16ই ডিসেম্বর? এটা কি এই বিজয় কি দেখবো আমি? এই বিজয় আমি দেখতে চাই না। সেই জন্য আমি বলবো কতগুলো বিষয় আছে, আমাদের পরিচয়, আমাদের আত্মপরিচয় কি, আমাদের সামনের সমস্যাগুলো কি। আপনি যে কথাগুলো বলেছেন, আপনার কথাই আমি বলবো, সামনে তো আমাদের অনেক সমস্যা, সেই সমস্যা নেই একেবারে সমস্যা মুক্ত, আমরা জাতির সমস্যা মুক্ত হয়ে গেছে আমি তা বলবো না। 16ই ডিসেম্বরে আমি বলবো যে এই যে ভারতীয় যে ব্যাপক অপপ্রচার, বাংলাদেশ বিরোধী অপপ্রচার চলছে ভারতীয় পত্রপত্রিকায়, কেউ বলছে শুধু ভারতীয় পত্রপত্রিকা প্রচার করছে, আবার কেউ বলছে যে না, ভারতীয় সরকার এর সাথে যুক্ত। এটা শুধু পত্রিকার খেলা নয়, এটা সরকারেরও খেলা। তাহলে এটা পরিষ্কার হতে হবে জাতির সামনে। বিপর্যস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা কি স্বীকার করব না? সেবা প্রতিষ্ঠানগুলোকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে, সমস্ত সেবা প্রতিষ্ঠানগুলো, এটা কি স্বীকার করব না? স্বীকার যদি না করি তাহলে পুনর্গঠন করব কিভাবে? ঠিক তেমনি আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর যে করুণ দশা আছে বাংলাদেশে, এটাকে পুনর্গঠন কিভাবে আমরা করব? বিচার বিভাগ ঘুষ, দুর্নীতির রামরাজত্ব বিচার বিভাগ। আমরা বিচার বিভাগকে আড়াল রেখে কথা বলি অনেক সময়। বিচার বিভাগ যে কত ভয়াবহ, বেপরোয়া, এটাকে পুনর্গঠন করতে হবে। শুধু সংবিধান না, আমাদের সমস্যা শুধু সাংবিধানিক সমস্যা নয়, আমাদের অর্জন, আমরা হেলাল ভাই যেটা বলেছেন যে আমরা দুটো অর্জন করেছি, না, আমাদের অর্জন দুর্বল, খুবই দুর্বল। এটা একটা স্লোগান হতে পারে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা অর্জন করেছি। অর্থনীতি আজকে ধ্বংস হয়ে গেছে, লুটেরা অর্থনীতি। এইরকম অবাধ লুণ্ঠন পৃথিবীর ইতিহাস পড়লে পাওয়া যাবে না। এরকম অবাধ লুণ্ঠন, রাষ্ট্র জনগণকে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে কতগুলো সুবিধাবাদী চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে, চৌর্যতন্ত্র প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্র করে, সরকার করে। এটা পৃথিবীতে মার্কসের দুর্নীতি শুনেছি, অনেক দুর্নীতি শুনেছি, দেখেছি, পড়েছি, কিন্তু আমাদের দেশে যেটা ঘটেছে এটা তো একটা ভয়াবহ দুর্নীতি। এটাকে আড়াল করে আমরা যদি সংবিধান চিৎকার করি, গণতন্ত্র চিৎকার করি, এখনই ভোট দরকার, এখনই গণতন্ত্র দরকার, আমাদের ভোটে দাঁড়াতে হবে, আবার নতুন সরকার গঠন করতে হবে, আরেকটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এটাই যদি স্লোগান হয়, এই স্লোগানের পক্ষে তো আমি থাকতে পারবো না। অর্থনীতি আজকে ধ্বংস হয়ে গেছে, শেষ পর্যায়ে আসছে অর্থনীতি। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে ফেলে দেওয়া হয়েছে। আগামী দিন দেশ চালানোর জন্য ভালো সেনা অফিসার বের করার পথও আটকা পড়ে গেছে। ভালো বিচারক বের করা যাবে না, ভালো প্রশাসক বের করা যাবে না, পলিটিশিয়ান তো দূরে থাকে। পলিটিশিয়ানদের সম্পর্কিত প্রচার আছে যে গণ্ডমূর্খরা রাজনীতি করে। আমরা গণ্ডমূর্খ, আমরা রাজনীতি করি, আমরা চোর, আমরা রাজনীতি করি। এখন আবার দেবপ্রিয় বাবু, আপনার এখানে দেবপ্রিয় বাবু যেটা দেখাই দিলেন যে আমলাতন্ত্র হলো সবচেয়ে বড় চোর, চুরির কম্পিটিশনে পলিটিশিয়ানরা সেকেন্ড হয়েছে। তো এখন এই চুরির উপরে কথা বলবেন না, চুরি চামারির উপরে কথা বলবেন না, কোনো কিছুর উপরে কথা বলবেন না, আমাদের অর্জন নিয়ে কথা বলবো। শুধু অর্জন নিয়ে কথা বললে তো অর্জন হলো না। আর সেলিম ভাই আশাবাদী, আমিও আশাবাদী। আমরা একসময় একই স্কুলের ছাত্র ছিলাম। তো আশা না থাকলে, স্বপ্ন না থাকলে বাঁচা যায় না। বেঁচে আছি আশা নিয়ে, স্বপ্ন নিয়ে।